নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ভারতের যুদ্ধ বিমান, স্বীকার করলেন সেনা প্রধান। তবে উড়িয়ে দিলেন পাকিস্তানের দাবি, জানালেন ভুল থেকে শিক্ষা নিয়েছে ভারত। দেশজুড়ে 24 ঘন্টায় করোনায় 7 জনের মৃত্যু। সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি কেরলে। পশ্চিমবঙ্গে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা 116। দেশজুড়ে দুর্বল হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা। অধিকাংশ মানুষ ঝুঁকছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। নিম্নচাপ কেটে গিয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। শুকনো কাটবে জামাই ষষ্ঠী। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক লড়াইতে ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে স্বীকার করলেন ভারতের সেনা প্রধান জেনারেল অনিল চৌহান। পাকিস্তান এই দাবি করে এলেও ভারতের তরফ থেকে এতদিন এই বিষয়ে কিছুই বলা হয়নি। তবে পাকিস্তানের 6টি ভারতীয় বিমান ধ্বংস করার যে দাবি ছিল, সেই দাবি একেবারেই কাল্পনিক বলে বাতিল করে দিয়েছেন সেনাপ্রধান। ভারত অবশেষে স্বীকার করল সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক সংঘাতে তাদের যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ব্লুমবার্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই তথ্য জানান ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তবে পাকিস্তান দাবি করেছিল তারা 6টি ভারতীয় যুদ্ধ বিমান, যার মধ্যে 4টি রাফাল ছিল, গুলি করে নামিয়েছে। এই দাবি তিনি সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছেন। সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ সম্মেলন চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চৌহান বলেন, এখানে সংখ্যাটা বড় কথা নয়, বরং কেন বিমানগুলো ধ্বংস হলো, সেই ভুল কোথায় হয়েছে সেটা বোঝাটা জরুরি। তিনি আরও বলেন, ভুলটা কোথায় হয়েছে সেটা চিহ্নিত করতে পেরে আমরা দ্রুত তা সংশোধন করেছি। 2 দিন পর ফের বিমান নিয়ে অভিযান করেছি এবং বহু দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছি। পাকিস্তানের দাবি অনুযায়ী সংঘাতে তারা 6টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। এর মধ্যে 4টি ছিল ফরাসি নির্মিত রাফাল। সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও নিজে এই দাবি করেছেন। তবে এই তথ্য এখনও নিরপেক্ষভাবে যাচাই হয়নি। ভারতীয় সেনা এবার সরাসরি তা অস্বীকার করল। ভারতের প্রতিরক্ষা সূত্র জানায়, অপারেশন সিন্দুরের আওতায় ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে আঘাত হানে। পাল্টা হামলায় পাকিস্তান যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়, তখন ভারত পাকিস্তানের অন্তত 8টি বিমান ঘাঁটিতে আক্রমণ করে। সেই সঙ্গে আঘাত করা হয় পাকিস্তানের এয়ার ডিফেন্স ইউনিট, রাডার সাইট সহ একাধিক সামরিক স্থাপনায়। ভারতীয় বায়ুসেনা 4টি পাকিস্তানি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। একটি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম গুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স ইউনিট নিখুঁতভাবে ধ্বংস করা হয়। পাকিস্তানের সেনা ঘাঁটিগুলি এতটাই দুর্বল হয়ে পড়ে যে তারা 10ই মে ভারতকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়। ভারতীয় নৌবাহিনীর রণতরী বহর ওই দিন ভোরে করাচি নৌঘাঁটি লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিয়েছিল। তারা মকরান উপকূল থেকে মাত্র 260 মাইল দূরে পৌঁছে গিয়েছিল। এছাড়া পাঞ্জাবের আদমপুরে মোতায়েন থাকা ভারতীয় S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের একটি SAB 2000 এয়ারবোর্ন ওয়ার্নিং সিস্টেম গুড়িয়ে দেওয়া হয়। লক্ষ্যবস্তুটি পাকিস্তানের আকাশ সীমার ভেতর 315 কিলোমিটার অভ্যন্তরে ছিল। পাকিস্তানের এয়ার ডিফেন্স ব্যবস্থা তখন কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। এই সংঘাতে ভারতের কৌশলগত সাফল্য মিলেছে বলেই মনে করছে প্রতিরক্ষা মহল। তবে যুদ্ধ বিমান হারানো এবং পাকিস্তানের দাবি ঘিরে এখনও বিতর্ক চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের খুঁজে বের করে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে শুরু করেছে আসাম সরকার। অনেক ক্ষেত্রে এসব বাংলাদেশিদের ফেরত দিতে চাইছেন না বাংলাদেশ। হতভাগ্য মানুষগুলি আটকে পড়ছেন নো ম্যানস ল্যান্ডে। গুয়াহাটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কয়েকটি মামলাও হয়েছে এই প্রসঙ্গে। তবে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অবৈধভাবে বসবাসকারী সকলকেই ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। অসমে ফের জোর কদমে শুরু হয়েছে অবৈধ বাংলাদেশি শনাক্ত ও তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার প্রক্রিয়া। বিজেপি শাসিত অসম সরকার জানিয়েছে, যারা ফরেনার্স ট্রাইব্যুনাল দ্বারা ঘোষিত বিদেশি, তাদের খুঁজে বের করে বাংলাদেশ সীমান্তে নো ম্যানস ল্যান্ডে পাঠানো হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 27 ও 29 মে পশ্চিম ও দক্ষিণ অসম থেকে অন্তত 49 জন বিদেশি ঘোষিত নাগরিককে সীমান্তের বাইরে পাঠানো হয়েছে। এই ঘটনার পর
অন্তত 3টি মামলা সুপ্রিম কোর্ট এবং গুয়াহাটি হাইকোর্টে দায়ের হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন তাদের আত্মীয়দের হঠাৎ তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আর খোঁজ মিলছে না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেছেন 30,000-এর বেশি মানুষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিদেশি ঘোষিত হয়েছেন, কিন্তু তারা এখন কোথায় জানা নেই। আমরা আবার খোঁজ করা শুরু করেছি। যারা আদালতে আপিল করেননি তাদের ভারত থেকে বের হতেই হবে। তিনি আরও জানান, যদি কেউ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করেন এবং বিচার ব্যবস্থা কোনো স্থগিতাদেশ দেয় তাহলে তাদের তাড়ানো হবে না। শর্মা বলেন, 2 ধরনের অবৈধ মানুষ আছে, একদল যারা এখনই ঢুকেছে, আরেক দল যারা আগে থেকেই আছে এবং বিদেশি ঘোষিত হয়েছে। তিনি জানান, শুধু বৃহস্পতিবারই মেঘালয় সীমান্তে 35 জন বাংলাদেশিকে ধরা হয়েছে। তারা কিছুদিন আগেই ঢুকেছিলেন, সঙ্গে সঙ্গে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এদিকে গুয়াহাটি হাইকোর্ট বৃহস্পতিবার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল 2 ভাইয়ের অবস্থান জানাতে। তারা 2017 সালে বিদেশি ঘোষিত হন এবং 2020 সালে জামিনে মুক্তি পান। পরিবারের দাবি, তাদের 24শে মে আবার পুলিশ তুলে নিয়ে গেছে, কিন্তু প্রশাসন কিছুই জানাতে চাইছে না। আদালত এই মামলার পরবর্তী শুনানি 4 জুনে নির্ধারিত রেখেছে। এই ধরনের আরেকটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে 3রা জুন শুনানি হবে। 26 বছর বয়সী এক যুবক জানিয়েছেন তার মা মনোয়ারা বেওয়া, যিনি ধুবড়ির বাসিন্দা এবং ঘোষিত বিদেশি, তাকে পুলিশ 24শে মে ধরে নিয়ে যায়। তারপর থেকেই তার আর খোঁজ মিলছে না। এই পুরো অভিযানে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট, যারা ঘোষিত বিদেশি তাদের দেশ ছাড়া করতেই হবে। তবে অনেক পরিবার তাদের প্রিয়জনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার এই ঘটনায় আতঙ্কে রয়েছেন। আদালত কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর সবার। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বলতে গিয়ে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে কুমন্তব্যের অভিযোগে গ্রেফতার পুনের এক আইনের ছাত্রী। শর্মিষ্ঠা পানওয়ালি নামের ওই পড়ুয়াকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুনের এই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। অপারেশন সিন্দুরের প্রশংসা করে তেমনই একটি ভিডিওতে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি। পরে ভিডিওটি ডিলিট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছেন নেটিজেনদের একটা বড় অংশ। শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। পরে এফআইআর দায়ের হয়। গুরুগ্রাম গিয়ে শর্মিষ্ঠাকে তারপর গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বাড়ছে স্কুল, কমছে পড়ুয়া। না, ঠিক বলা হলো না। পড়ুয়াও বাড়ছে, তবে তা বেসরকারি স্কুলে। দেশ জুড়ে দুর্বল হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা। অধিকাংশ মানুষ ঝুঁকছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। তার বিরুদ্ধেই এবার সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্র সরকার। একদিকে রাজ্যে চাকরির দাবিতে আন্দোলন চলছে কয়েক মাস ধরে, আরেকদিকে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 চাকরি প্রার্থী। এখন প্রশ্ন উঠতেই পারে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? এবার কেন্দ্রের রিপোর্টেই দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা প্রকাশ্যে। আর সেখানে একটা বা দুটো রাজ্য নয়, অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই করুণ দশা সরকারি শিক্ষা ব্যবস্থার, যার জেরে পড়ুয়ারা অচলায়তন ছেড়ে বেসরকারি ব্যবস্থায় ঝুঁকছে। যা নিয়ে রাজ্যগুলিকে এবার সতর্ক করল কেন্দ্র সরকার। কেন্দ্রের রিপোর্ট বলছে সরকারি স্কুলগুলিতে দিন দিন পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে, পাল্লা দিয়ে বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। মজার কথা হচ্ছে, সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম। দেশের সব রাজ্যেই অনেক কম, তা সত্ত্বেও পড়ুয়ার সংখ্যা বাড়ছে বেসরকারি স্কুলেই। এই প্রবণতা বিব্রতকর। বিশেষ করে 3টি রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র সরকার: অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড, যেখানে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলের সংখ্যা অর্ধেক হলেও পড়ুয়ার সংখ্যা সেখানে দ্বিগুণ। কেন্দ্রের হিসেব বলছে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে মোট সরকারি স্কুলের সংখ্যা 45,000 বা 73%। সেখানে 15,262টি হল বেসরকারি স্কুল, অথচ সরকারি স্কুলে পড়াশোনা করে মাত্র 46% পড়ুয়া, বেসরকারি স্কুলে পড়ে 52% পড়ুয়া। তেলেঙ্গানায় 42,901টি স্কুলের 70% সরকারি, অথচ মোট পড়ুয়ার 62%ই পড়ে বেসরকারি স্কুলে। উত্তরাখণ্ডের ছবিটাও
একই রকম। এই 3 রাজ্যের পাশাপাশি বেসরকারি স্কুলের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে সব রাজ্যকেই চিঠি লিখেছে কেন্দ্র। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা বাড়ছে। মিড ডে মিল নিয়ে পর্যালোচনার রিপোর্টেও উদ্বেগজনকভাবে পড়ুয়া হ্রাসের বিষয়টি চোখে পড়েছে। ওয়াকিবহল মহলের মতে দেশের প্রায় সব রাজ্যেই সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কোথাও কোথাও স্কুল আছে কিন্তু শিক্ষক নেই, যেখানে শিক্ষক আছে সেখানে পরিকাঠামো নেই, পরিকাঠামো থাকলেও সঠিকভাবে ব্যবহার করা হয় না। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে বেসরকারি শিক্ষায় ঝুঁকছেন অভিভাবকরা। এই পরিস্থিতি বদলাতে হলে আগে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করতে হবে সরকারকেই। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তর সিকিমে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার রাতভর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে তিস্তা নদী। একাধিক এলাকায় ধস নামায় সমস্যা আরও বেড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে শনিবার থেকে উত্তর সিকিমে লাল সতর্কতা জারি করেছে সরকার। ভয়ঙ্কর চেহারা হয়েছে তিস্তার। জানা গিয়েছে ধসের কারণে টুং চেকপোস্টের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। নামচি জেলার লেকশিপ ও কিউজিং এর মাঝেও ধস নেমেছে। সেখানে একটি তেল বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে। ফেদাং গ্রাম প্রায় পুরোপুরি বন্যার জলে ডুবে রয়েছে। তিস্তার নিম্ন স্তরের জলস্তর ক্রমেই বাড়ছে। সরকারের তরফে উত্তর সিকিমে যাতায়াত নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের জন্য উত্তর সিকিম আপাতত বন্ধ। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। শুক্র থেকে শনিবারের মধ্যে দেশে করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। করোনা আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা কেরলেই বেশি। পশ্চিমবঙ্গেও শনিবার পর্যন্ত 116 জন করোনায় আক্রান্ত। তবে বিশেষজ্ঞরা বারংবার বলছেন করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে 2710 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে কেরলে। সেখানে আক্রান্তের সংখ্যা 1147। কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র। সেই রাজ্যে আক্রান্ত হয়েছেন 424 জন। দিল্লিতে 294, গুজরাটে 223, কর্ণাটক আর তামিলনাড়ুতে 148 জন করে এবং পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 116 জন। শুধু সংক্রমণ নয়, মৃত্যুও বাড়ছে। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। এর মধ্যে মহারাষ্ট্রে 2 জনের মৃত্যু হয়েছে। দিল্লি, গুজরাট, কর্ণাটক, পাঞ্জাব ও তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে 1 জন করে। সংক্রমণের এই নতুন ঢেউ নিয়ে চিন্তা বাড়ছে ঠিকই, তবে সরকার জানিয়েছে আতঙ্কের কোনো কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত শয্যা, ওষুধ এবং অক্সিজেন মজুত রয়েছে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং হাত ধোয়ার অভ্যাসে ফিরে যেতে হবে। উপসর্গ দেখা দিলে দ্রুত টেস্ট করানো দরকার। বিশেষজ্ঞদের মতে এই নতুন সংক্রমণ মূলত ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্টের জন্য। এটি অতটা ভয়ঙ্কর না হলেও ছড়ানোর গতি কিন্তু বেশি। তাই বিশেষ করে বয়স্ক এবং কোমরবিডিটি থাকা মানুষদের বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এক চিকিৎসক বলেন, অনেকেই এখন সর্দি, কাশি, হালকা জ্বর নিয়ে হাসপাতালে আসছেন। কেউ কেউ বুঝতেই পারছেন না এটা করোনাও হতে পারে, তাই সংক্রমণ ছড়াচ্ছে আরও দ্রুত। স্বাস্থ্য দপ্তর বলছে এখনই ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু সচেতন না থাকলে সমস্যা আরও বাড়তে পারে। ফলে সাবধানতা অবলম্বন করতে হবে এখনই। হাই নিউজ নেটওয়ার্ক। আইসিকে কদর্য ভাষায় হুমকির পরিপ্রেক্ষিতে প্রথম নোটিশের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি বলেই দাবি তৃণমূল নেতার আইনজীবীদের। দ্বিতীয় নোটিশ পাঠিয়েছে পুলিশ। রবিবার বেলা 11টায় ফের বোলপুর এসডিপিও অফিসে তলব। পুলিশ সূত্রে খবর, শনিবার বোলপুর মহকুমা আধিকারিকের দফতরে অনুব্রত মণ্ডলের 4 আইনজীবী যান। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি বলেই দাবি আইনজীবীদের। তারপর রবিবার বেলা 11টায় ফের বোলপুরের এসডিপিও অফিসে তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। 3 জুনিয়র ডাক্তারের পোস্টিং নিয়ে বিতর্ক। পোস্টিংয়ে এক নাম থাকলেও তালিকায় পোস্টিং অন্য জায়গায়। তাতেই ক্ষুব্ধ 3 ডাক্তার। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। তারই মাঝে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন আন্দোলনের পাশাপাশি 2 ডাক্তার কাজে যোগ দিচ্ছে। মানুষের সমর্থন নেই, রণে ভঙ্গ দিলেন জুনিয়র ডাক্তাররা।
শেষ পর্যন্ত সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর দেবাশিস হালদার, ডক্টর আসফাকুল্লা নাইয়া। সিনিয়র চিকিৎসকদের একাংশ বলছে ওরা বুঝতে পেরেছেন গ্রামে না যাওয়ার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না কেউই। বাধ্য হয়েই স্বাস্থ্য দপ্তরের নিয়ম মাফিক পোস্টিং মেনে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন ডক্টর দেবাশিস হালদার এবং ডক্টর আসফাকুল্লা নাইয়া। পাশাপাশি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়া। সিনিয়র রেসিডেন্ট হিসেবে তাদের জেলা হাসপাতালে পোস্টিংয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। শুক্রবার তাদের তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী শামীম আহমেদ। আগামী 5ই জুন হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নয়া নোটিশে সিনিয়র রেসিডেন্টের নিয়মমাফিক বন্ড পোস্টিংয়ের ঘোষণা হয়। সেই পোস্টিং আর সকলে কাজে যোগ দিলেও ক্ষুব্ধ 3 ডাক্তার দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতো। পোস্টিং অনুযায়ী ডক্টর অনিকেত মাহাতোকে যোগ দিতে হবে রায়গঞ্জ মেডিকেল কলেজে, ডক্টর আসফাকুল্লা নাইয়া পুরুলিয়ায় দেবেন মাহাতো মেডিকেল কলেজে এবং ডক্টর দেবাশিস হালদার মালদার গাজল মেডিকেল কলেজে যোগ দেবেন সিনিয়র রেসিডেন্ট হিসাবে। তবে ঘোষণার পর থেকেই বেঁকে বসেছিলেন 3 জন। শেষ পর্যন্ত শুক্রবার সাংবাদিক সম্মেলন করে দেবাশিস হালদার জানিয়েছেন, আসফাকুল্লা আর আমি যোগ দেব। সেখানকার মানুষদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্যই আমরা কাজে যোগ দেব। হঠাৎ 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ কি? সিনিয়র চিকিৎসকদের একাংশ বলছেন দেবাশিস, আসফাকুল্লারা বুঝতে পেরেছেন তাদের যোগ না দেওয়ার সিদ্ধান্তকেই সমর্থন করছেন না আমজনতা। তা যে মিথ্যা নয় তা এদিন দেবাশিস হালদারের কথাতেই স্পষ্ট। তিনি জানিয়েছেন, এটা বোঝানোর জন্যই আমরা কাজে যোগ দেব যে আমাদের আন্দোলন শুধু আমাদের নয়, এটা সাধারণ মানুষের আন্দোলন। ডক্টর দেবাশিস হালদার, ডক্টর আসফাকুল্লা নাইয়া কাজে যোগ দিলেও এখনই রায়গঞ্জে যাচ্ছেন না ডক্টর অনিকেত মাহাতো। দেবাশিসের বক্তব্য, কাজে যোগ না দিয়ে আইনতভাবে লড়াই চালাবেন অনিকেত। হাই নিউজ নেটওয়ার্ক। কথায় আছে বাঘে ছুলে 18 খা, কিন্তু সে তো প্রবাদ বাক্যে। বাস্তবে বাঘ যদি আক্রমণ করে তা যে কত ঘায়ে পৌঁছবে তা কেউই জানে না। তেমন এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন ভারতের এক যুবক। বাঘের সঙ্গে সেলফি তুলতে যাওয়াই হলো তার কাল। থাইল্যান্ডের ফুকেটে কত পর্যটকই সারা বছর বেড়াতে যান সেখানে। এদেশ থেকেও যান অনেকে, কিন্তু এক ভারতীয় পর্যটক যে অভিজ্ঞতার সম্মুখীন হলেন তা সত্যিই ভয়ঙ্কর। বাঘের সঙ্গে সেলফি তুলতে যেতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। যে দুর্ঘটনাটি এখন ভাইরাল, যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হাই নিউজ। 25 সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাঘের সঙ্গে হাঁটছেন, আর এই সময় তিনি বাঘটির সঙ্গে সেলফিও তুলতে চাইছেন। বাঘের ট্রেনার একটি লাঠি দিয়ে বাঘটিকে বসার নির্দেশ দিচ্ছিলেন, আর এরপরই ঘটে গেল অনর্থ। আচমকায় অতিকায় পশুটি ঝাঁপিয়ে পড়ল পর্যটকের উপর। তার আর্ত চিৎকারও শোনা যাচ্ছিল ভিডিওয়ে। স্বাভাবিকভাবেই যারা ভিডিওটি দেখছেন তারাই উদ্বেগে ভুগতে শুরু করেছেন যে বাঘের আক্রমণের মুখে পড়ার পর ওই পর্যটকের কি হলো। যিনি ভিডিওটি পোস্ট করেছেন তিনি অবশ্য সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সামান্য চোট আঘাত লাগলেও তা গুরুতর নয়, সুস্থই রয়েছেন ওই পর্যটক। কিন্তু কেন বাঘটি এভাবে ক্ষেপে গেল? এক নেটিজেন কমেন্ট সেকশনে দাবি করেছেন, বাঘ কখনোই তার শরীরের পশ্চাৎভাগে কোনো রকম খোঁচা বরদাস্ত করতে পারে না, কিন্তু তার প্রশিক্ষক লাগাতার সেটাই করে চলেছিলেন, আর তাতেই মেজাজ হারিয়ে সামনে দাঁড়ানো পর্যটকের উপর লাফিয়ে পড়ে বাঘটি। এদিকে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন বিপজ্জনক পশুদের সঙ্গে সেলফি তোলার প্রবণতাটি নিয়ে। এতে যে প্রাণ সংশয় থাকে সে কথা ভুলে স্রেফ সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোডের জন্য অনেকেই ঝুঁকি নিতে রাজি হয়ে যান। এতে যে কতটা ঝুঁকি থাকে তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশও করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। মাসখানেক ধরে ভৌতিক ঘটনার শিকার টলি অভিনেতা রণজয় বিষ্ণু। ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ থাকলেও লন্ডভন্ড হয়ে যাচ্ছে ঘরের সমস্ত জিনিস। ঘরময় ছড়ানো টবের মাটি, গায়ে আঁচড়, এসব কেন হচ্ছে তার ব্যাখ্যা খুঁজে পাননি রণজয়। তবে এবার সমস্তটা ক্যামেরা বন্দি করে নিজের অভিজ্ঞতায় ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়া।
টেলিপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা রণজয় বিষ্ণু। বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন রণজয়, আর তিনি কিনা মাসখানেক ধরেই ভৌতিক ঘটনার শিকার। কথাটা শুনে অবাক লাগলেও এটাই সত্যি। বাড়ির দরজা জানলা বন্ধ থাকলেও সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঘরময় ছড়ানো টবের মাটি, গায়ে আঁচড়। যদিও এসব কেন হচ্ছে তার ব্যাখ্যা খুঁজে পাননি অভিনেতা, তবে এবার সমস্ত ঘটনা ক্যামেরাবন্দি করে হাড় হিম করা অভিজ্ঞতা ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। শনিবার রণজয় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল কাঁচ ভেঙে ছড়িয়ে রয়েছে গোটা ঘরে, গাছের ডালপালা ভেঙে বেডরুমের মেঝে, টবের মাটি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়ানো। অভিনেতার ছবিও পড়ে রয়েছে মেঝেতে। রণজয় বলছেন, জানলা দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরোন, তাও কটা গাছ তুলে রেখেছিলাম, কিন্তু এবার মনে হলো ভিডিওটা বানাই। অভিনেতার মন্তব্য, কেন হচ্ছে বুঝতে পারছি না, কোনো কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সমস্ত দরজা এবং জানলা ভিতর থেকে বন্ধ করে তবে বাইরে বের হই, তাও দেখছি টপ পড়ে রয়েছে, আমার ছবি পড়ে রয়েছে। এখানেই শেষ নয়, বাড়ির অবস্থা লন্ডভন্ড হওয়ার পাশাপাশি শারীরিকভাবেও মাঝে মধ্যে অসুস্থতা ভোগ করছেন রণজয় বিষ্ণু। অভিনেতা বলছেন, হাতে কাটা দাগ থাকে, ঘুম থেকে উঠে মাঝে মধ্যেই পা নাড়াতে পারি না, কি হচ্ছে বুঝতে পারছি না। তবে এরকম ঘটনা বেশ কিছুদিন ধরেই ঘটছে, প্রায় গত ৩-৪ মাস ধরে। বহুবার এরকম হয়েছে যে ঘুম থেকে উঠেই দেখছি হাতে আঁচড়ের দাগ, কোথাও কাটা দাগ। ভিডিও শেয়ার করে রণজয় লিখেছেন, কোনো ক্লু নেই, ঘরের দরজা জানলা বন্ধ থাকলে হাওয়া ঢোকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরও ঘটনাগুলো এমন ঘটছে যেন দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে। অদ্ভুত। এদিকে রণজয়ের ভিডিও দেখে স্তম্ভিত নেটপাড়াও। অনুরাগীদের একাংশ আবার তাকে মনোবল বাড়াতে হনুমান চাল্লিশা পাঠ করার নিদান দিয়েছেন। কারোর আতঙ্ক, এ তো ভৌতিক কাণ্ড। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। রবিবার জামাই ষষ্ঠী, তার আগে যে প্রশ্ন সকলের মনে আসছে তা হলো সেদিন আবহাওয়া কেমন থাকবে। ষষ্ঠীর অনুষ্ঠান কি পণ্ড করতে পারে বৃষ্টি? কি বলছে হাওয়া অফিস, দেখুন ওয়েদার রিপোর্ট। রবিবার জামাই ষষ্ঠী, বহু গৃহস্থ বাড়িতে চলছে জোর প্রস্তুতি। এই পরিস্থিতিতে কি বাদ সাধবে বৃষ্টি? সে প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে এখন। কি বলছে হাওয়া অফিস? হাওয়া অফিস বলছে, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখায় জোড়া ফলায় ভাসছে উত্তরবঙ্গ। আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। সমস্যায় পড়তে পারেন উত্তরবঙ্গবাসী। উত্তরে বর্ষা প্রবেশ করলেও এখনো দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি, তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এবার 10 দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা, সিকিমে ঢুকে পড়েছে বর্ষা। এদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ বাংলাদেশে প্রবেশের পরই শক্তি হারায়। নিম্নচাপ রূপে এই মুহূর্তে মেঘালয়, অসম সংলগ্ন এলাকায় অবস্থান। শনিবার আরও শক্তি হারাবে নিম্নচাপ। জোড়া ফলায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবার। মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। বিক্ষিপ্তভাবে 110 মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা। সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।